নমস্কার, জি 24 ঘন্টার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রেই। কোন পথে কাবুল? কাবুলের এগিয়ে চলার সঙ্গে ভারতের ভবিষ্যতের সম্পর্ক জড়িয়ে রয়েছে। আর সেই সম্পর্কর সমীকরণ কি হবে, কিভাবে নেবে ভারত প্রত্যেকটি পদক্ষেপ, সেদিকে আমাদের নজর থাকছে এবং আলোচনাও আসছে প্রতি মুহূর্তে মুহূর্তে। তার মধ্যে কাবুলে একাধিক ঘটনা ঘটছে, একাধিক খবর আসছে। এই মুহূর্তে সকাল থেকে যেমন আমরা শুনিয়েছি জো বাইডেনের বক্তব্য, তিনি বলেছেন যে বিস্ফোরণ হবে। ঠিক কিছুক্ষণ আগেই বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে কাবুল বিমানবন্দরের কাছে। এমনকি যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে ফের আমেরিকা এয়ার স্ট্রাইক করেছে এবং এই ধরনের খবর উঠে আসছে তালিবান তরফ থেকে যে দাবি করা হয়েছে সেই দাবি এই ধরনের খবর উঠে আসছে তালিবান তরফ থেকে যে দাবি করা হয়েছে সেই দাবি সম্বলিত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে এই খবরগুলো উঠে আসছে। তো এই অবস্থায় কোন পথে কাবুল এগিয়ে যাচ্ছে, পুরো বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। এগিয়ে আসছে ডেডলাইন, কেমন হবে আফগানিস্তানে তালিবান সরকারের রূপরেখা, এই নিয়ে জোর চর্চার মধ্যে আশরাফ গনির দেশে ফেরার জল্পনায় নয়া সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইসিস হামলার পর চাপে পড়ে আন্তর্জাতিক মহলে নয়া ভাবমূর্তি তুলে ধরতে কি গনিকে দেশে ফেরার আর্জি তালিবানদের, এই প্রশ্ন কিন্তু এখন উঠে যাচ্ছে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। 2 দশক আগের আফগানিস্তান, but respecting the UE restriction on political activities, he would not be able to do it now. But in due time, I'm sure they wanted to kill him and they wanted to assassinate him and create a chaos scenario, so a bloodbath would take place in Kabul. So some of these retired old warlords can play their card. তবে পরিস্থিতি এখন অনেকটাই পাল্টেছে। আইসিস হামলার পর চাপে পড়েছে তালিবানরা। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়েছে আইসিস খোরাসান শাখা। শতাধিক মানুষের মৃত্যুর দায় অনেকটাই বর্তেছে তালিবানদের ওপরে। ফের হামলার আশঙ্কাও রয়েছে। উকে দিচ্ছে তালিবান আইসিস গৃহযুদ্ধের অশনি সংকেত। পঞ্চশির দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে। রয়েছে আন্তর্জাতিক মহলের চাপও। এই সম্মিলিত চাপের মুখেই কি গনিকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়েছে তালিবান, এমন প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে। কিন্তু গনি ফিরলে কি পরিস্থিতি পাল্টাবে? তালিবানদের উপরে গনি কতটা প্রভাব বিস্তার করতে পারবেন প্রাক্তন প্রেসিডেন্ট, বা আদৌ কোনো প্রভাব খাটাতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের আশঙ্কা, পরিস্থিতি সামলে নিয়ে ক্ষমতা দখলের পথ মসৃণ হওয়ার পর ফের স্বমহিমায় ফিরবে না তো তালিবানরা। সেটা হলে কিন্তু বিপদ বাড়তে পারে আশরাফ গনির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কোন পথে কাবুল আপনারা প্রতিবেদন দেখলেন এবং সেই মর্ম ধরেই আমরা এগোবো ক্রমাগত আলোচনায়। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন যারা, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন ঈশানী নস্কর, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং কর্নেল সৌমিত্র রায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। দুজনকে স্বাগত জানিয়ে প্রথমেই কর্নেল রায় আপনার কাছে যাব। যেহেতু কিছুক্ষণ আগে একটা বিস্ফোরণ হয়েছে এবং এখন তালিবানের তরফ থেকে দাবি করা হয়েছে যে আমেরিকা আবার এয়ার স্ট্রাইক করেছে, এক আত্মঘাতী জঙ্গি যাকে মারার জন্য বা হত্যা করার জন্যই এই এয়ার স্ট্রাইক করা হয়েছে। পরপর লাগাতার বিস্ফোরণ এবং এই অবস্থায় আপনি কি দেখছেন, আপনার চোখে কি অবস্থা এখন আফগানিস্তানের, আর এটা কি আরো খারাপের দিকে এগোচ্ছে? যদি আমরা ক্যাপশনটা কিন্তু আমার খুব ভালো লাগছে, কোন পথে কাবুল, স্বর্গের পথে না মর্তের পথে না নরকের পথে? তা আমি ওই থার্ড অপশনটাই নিই, নরকের পথে। আমরা দেখতে পাচ্ছি যে বাইডেন কিন্তু অ্যান্টিসিপেট করেছিল থ্রু হিজ ইন্টেলিজেন্স এজেন্সিস কি আরেকটা স্ট্রাইক ওখানে হবে, কাবুল, স্পেশালি কাবুল এয়ারপোর্টের আশেপাশে। তা আমার প্রশ্ন হচ্ছে, যখন এই ইনফরমেশনটা বাইডেনের কাছে ছিল, তাহলে বাইডেন কেন প্রিএম্প্ট করলো না? যে যেখানে অ্যাটাকটা হবে সেখানে প্রিএম্প্ট করা উচিত। এবারে আসেমি অ্যাটাকটা কিভাবে হলো? ঠিক আছে, আমেরিকান ট্রুপস, তালিবান ট্রুপস, এরা অত্যন্ত একটা সিকিউরিটি সিস্টেমকে সুন্দরভাবে সাজিয়েছে, যেই 2-3 দিনের মধ্যে যে একটা টেররিস্ট অ্যাক্টিভিটিস ওখানে বাড়বে এটা জানা ছিল। কিন্তু হরাইজন অ্যাট্যাক, যেটা আজকাল আমরা বলি আমাদের ভাষায়,
সেই হরাইজন অ্যাটাকের এগেনস্টে কিছুই প্রিভেনশন ছিল না। অবভিয়াসলি যে আইসিস খোরাসন যে এটা অ্যাটাকটা করলো, একটা রকেট অ্যাটাক করলো। গ্রাউন্ডের যত সিকিউরিটি সিস্টেম আছে সেই সিকিউরিটি সিস্টেমকে নিউট্রালাইজ করে তারা আকাশপথে একটা স্ট্রাইক করলো, রকেট অ্যাটাক। তা এই ব্যাপারটা হচ্ছে যে এটা যত দিন যাবে আমার মনে হয় তত এটা বাড়বে। আর আমেরিকান আর্মি আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর একটা ভীষণ সিকিউরিটি পরিস্থিতি হবে, সেটা হয়তো আফগানিস্তানকে একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যাবে। তার কারণ যত ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন পৃথিবীর মধ্যে অ্যাক্টিভ ছিল বা আছে তারা কিন্তু সবাই কনভার্জ করেছে এখন এই আফগানিস্তানের মধ্যে। তাদের একটাই শুধু উদ্দেশ্য যে আফগানিস্তানের তালিবান শাসনকে একটা গ্লোবাল যে ক্যালিফেট, সেই ক্যালিফেটের বেস হিসাবে বা লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে। ঠিক এখানেই যে জায়গাটা, যে আপডেট বা যে জল্পনাটা উঠে আসছে আফগানিস্তানে, যে আশরাফ গনিকে বলা হয়েছে আপনি দেশে ফিরুন এবং দেশে ফিরছেন। আশরাফ গনির ভাই হাসমাত গনি আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেছিলেন এবং তিনি ফোনে একটা অংশে বলেছিলেন যে কেন তার দাদা দেশ ছেড়েছেন, প্রাণ ভয় আছে, ষড়যন্ত্র করা হচ্ছে হত্যার, এমনটাই তার আশঙ্কা ছিল। হাসমাত গনি কি বলেছিলেন 23 অগস্ট, তার আমরা ফোনে প্রতিক্রিয়া পেয়েছিলাম, শুনুন কি বলেছিলেন। So my final question to you is about your brother. Have you had any conversation with your brother Ashraf Ghani, and also any reason that why he left the country, and in a sense that he is being blamed for the current situation by many common Afghans we have spoken to. So if you can give us little details or perhaps any conversation you had with your brother. That there was a plot which pretty soon is going to, I'm sure he will give up the detail of it himself, but respecting the UAE restriction on political activities, he would not be able to do it now. But in due time, I'm sure they wanted to kill him and they wanted to assassinate him and create a chaos scenario, so a bloodbath would take place in Kabul. So some of these retired old warlords can play their cards. I'm glad that he left intact and he prevented a bloodbath in the capital. So who wanted to kill him, sir? If you can give Well, he would let him give the detail of it himself. As soon as he feels that he can leave UAE, where he is in a country that politics or political statements are acceptable. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর আমাদের সঙ্গে রয়েছেন। ঈশানী, আপনার কি মনে হয় একটা যে সম্পর্ক আফগানিস্তানের সঙ্গে ভারতের, এই অ্যাসপেক্টেই সবসময় আমরা এটাকে বিচার করার চেষ্টা করব, কিন্তু এই যে আশরাফ গনির ফিরে আসা, তালিবান 2 যেটা তারা বারবার বলছে যে তালিবান 1 জামানার মতো নয়, তারা বদলেছে, এই জায়গায় যে খবরগুলো জল্পনা আকারে উঠে আসছে, আপনার কি মনে হয় কোন পথে এগোচ্ছে? অন্তত এই তথ্যগুলো, এই খবরগুলো আপনার কি মনে হচ্ছে? দেখুন, তালিবান 2.0 বলে যাদেরকে আমরা আখ্যায়িত করছি, তারা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এই মুহূর্তে মরিয়া। কিন্তু আমার একটু ভিন্ন মত আছে। তাদের যে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই করেছে। সেটা যদি ভুল বলুন বা সেটাকে বলুন খুব একটা দূরদৃষ্টিতার অভাব থেকে করা হয়েছে, যা হোক 2018 থেকে যখন তাদের সঙ্গে আলোচনা শুরু করা হয়, তারা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই আলোচনা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওবামা প্রশাসন ইনফ্যাক্ট ওই দোহাতে অফিসটা খুলতে সুবিধে ব্যবস্থা করে দিয়েছিল। কাজেই তালিবান যাদের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করা হলো, সেই লড়াইটা তো একটা জায়গায় গিয়ে এবারে বিপর্যয়ে পরিণত হলো। আলটিমেটলি তালিবানদের সম্মুখীন হতে হলো, তাদের সঙ্গে আলোচনায় বসতে। কাজে স্বীকৃতি এক অর্থে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সুবিধে বুঝে সেটা দিয়ে বসে আছে। এইবারে দেশের ভিতরে এই যে তালিবান ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে প্রত্যাবর্তন করলো এবং কার্যত কোনো রকমের প্রতিরোধ ছাড়াই প্রায় প্রত্যাবর্তন করলো, সেই ব্যবস্থাটাকে এবার নিজেদের মতন করে তৈরি করার যে চ্যালেঞ্জ এবং তার দরুন যে আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব সমাজের কাছে তুলে ধরা যে না আমরা একটু ভিন্ন, এখন আমরা পুরনো আমাদের যে বলুন
ভুল বলুন বা যে অভিজ্ঞতা বলুন, সেখান থেকে আমরা যা শিখেছি তালিবানিরা সেইটাকে দেখাবার চেষ্টা করবে যে না, আমরা অনেকটা এখন নমনীয়, এবং মানবাধিকারের দিক থেকে বলুন, মহিলাদের দিক থেকে বলুন, এবং তাদের যে খুব কট্টরপন্থীয় দৃষ্টিভঙ্গি সেইটার মধ্যে খানিকটা আমরা পরিবর্তন করব। কিন্তু মনে রাখতে হবে যে শরিয়া ব্যবস্থাটার থেকে আমরা সরিয়ে আসছে না, শরিয়া লটাকে আমরা প্রত্যাখ্যান করছি না, কিন্তু তারই মধ্যে যতটা নমনীয়তা দেখানো যায়, কেন আন্তর্জাতিক স্বীকৃতিটা পেতে হবে। এই আন্তর্জাতিক স্বীকৃতিটা পাবার মধ্যে অন্যতম যে ব্যাপারটা তারা বলেইছিলেন প্রথম দিক থেকে, ইনফ্যাক্ট বারাদারের মুখ থেকেই প্রায় শোনা গেছে যে আমরা একটা ইনক্লুসিভ সরকার করব। ইনক্লুসিভ সরকার মানে যেহেতু আফগানিস্তানে অনেক জাতি উপজাতিদের আছে, হাজারারা আছেন, তাজিকরা রয়েছেন, আরও ছোট ছোট গোষ্ঠীরা রয়েছে, তাদেরকে আনবার চেষ্টা করব যাতে সব দিক থেকে আমাদেরকে গ্রহণযোগ্য মনে হয়, এবং যে পূর্বের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার থেকেও কেউ বা কাদের আমরা নেবার চেষ্টা করছিলাম। এবং আশরাফ ঘানি যথারীতি তিনি স্বাভাবিকভাবে ভীত হয়ে দেশ ছেড়ে চলে যান। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু ছেড়ে যায়নি, আমরুল্লাহ সালেহ কিন্তু ছেড়ে যায়নি, এবং তিনি গিয়ে পানশিরে গিয়ে লড়াইয়ে গিয়ে সেখানে অংশগ্রহণ করবার জন্য বা অন্তত মানসিকভাবে সেইখানে সমর্থন দেওয়ার চেষ্টা করছে, এবং হি হ্যাজ বিকাম আ হিরো, তিনি হিরো হয়ে গেছেন। এবং আশরাফ গানি চলে যাবার সঙ্গে সঙ্গে যে কথাটা উঠেছে, এই ফেজে যে আশরাফ গানি আসছেন বলে একটা জল্পনা তৈরি হচ্ছে তাকে আমন্ত্রণ জানানোর, তো এখানে টক্করটা তাহলে আশরাফ গানির কার সঙ্গে হতে পারে, এবং সেই স্পেসটা তিনি কি আর পাবেন? হ্যাঁ দেখুন, আশরাফ গানি কিন্তু চলে গেছিলেন সম্ভবত, এখন মনে হচ্ছে এই আশায় যে আন্তর্জাতিক সমাজের সঙ্গে বা যে করে হোক ব্যাকডোর ডিপ্লোমেসি করে হোক তিনি ক্ষমতায় হয়তো ফেরত আসবেন। তালিবান যখন এই ধরনের একটা ইনক্লুসিভ সরকারের ইঙ্গিত করেছেন, তিনি যদি প্রাণে বেঁচে যান, যেটা তিনি বেঁচে গেছেন, তাহলে তিনি ফেরত এসে সরকারের একটা জায়গায় বসবেন। কিন্তু আমি যেটা আগে বলবার চেষ্টা করছিলাম যে তার যে ভাবমূর্তির জায়গাটা, সেটা কিন্তু খানিকটা কিন্তু হলেও একটা ক্ষতি হয়েছে বলে বা খানিকটা ক্ষয়িষ্ণু হয়েছে বলে আমার মনে হয়েছে। তিনি কিন্তু তালিবান ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াননি, তিনি কিন্তু সরে গেছেন। সেটা কূটনৈতিকভাবে হয়তো তিনি মনে করছেন যথার্থ হয়েছে, তার প্রাণনাশের আশঙ্কা ছিল বলে তিনি চলে গেছেন। এবং তিনি এখন যা প্রত্যাবর্তন করবে, এই যে সোকল ইনক্লুসিভ সরকার হলেও হতে পারে, তাতে যে তার যে খুব বিরাট কোনো ভূমিকা হবে এইটা কিন্তু সময় প্রমাণ করবে। হ্যাঁ, এই মুহূর্তে তালিবান ব্যবস্থা, তালিবানিদের প্রমাণ করার একটা জোর আছে বা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলতে পারেন যে খানিকটা থতমত খেয়ে গেছে, যেইভাবে বিভিন্ন সোকল জঙ্গি গোষ্ঠীরা সক্রিয় হয়ে পড়েছে রাতারাতি। এবং আমি এটা আমরা সবাই বিশ্বাস করি বা আমরা সবাই জানি পাকিস্তানের সেখানে একটা ভূমিকা আছে, হাক্কানি নেটওয়ার্কের ভূমিকা তো আমরা কেউ জানি না। কিন্তু আইএস খোরাসান ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক এই জায়গায় আসবো, কারণ আশরাফ গানির ফিরে আসা এবং শুধুমাত্র ফিরে আসার যে জল্পনা তৈরি হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক ব্যাখ্যা রয়েছে, পর্যবেক্ষণ রয়েছে, তাই সেই ব্যাখ্যা পর্যবেক্ষণ আপনাদের শোনাবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সঙ্গে থাকুন। কোন পথে কাবুল, এবং সেখানেই তালিবান 2 তাদের আর তালিবান 1-এর মধ্যে কোনো ফারাক আছে কি? গত শুক্রবার ক্রসফায়ার অনুষ্ঠানে পাক সাংবাদিক হামিদ মীর ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে জানিয়েছিলেন আগের তালিবান জামানার সঙ্গে এই তালিবানের কি পার্থক্য। শুনুন তার ব্যাখ্যা। पिछले कई दिनों से तालिबान ने ये मैसेज देने का कोशिश कर रहे हैं कि तालिबान 2.0 इज डिफरेंट फ्रॉम देयर प्रीवियस वर्जन दैट वी सॉ सम 2 decades बैक, बट इन रियलिटी डू यू रियली फाइंड सो? देखिए, ये एक मुश्किल सवाल है, इसलिए कि तालिबान के जो इस वक्त उनके जो कमांडर हैं, उनके जो सुप्रीम हेड हैं मुल्ला हैबतुल्लाह अखुंज़ादा, वो तो मुल्ला उमर के बहुत करीबी साथी हैं, और उसके बाद जो उनके डिप्टी हैं मुल्ला अब्दुल गनी ब्रादर, वो भी मुल्ला उमर के बड़े करीबी साथी हैं। तो ये दोनों तो जो हैं ये अपनी जो पुरानी आइडियोलॉजी है ये उसके साथ ही खड़े हैं। तालिबान जो है उनकी आइडियोलॉजी में कोई तब्दीली नहीं आई है, उनके टैक्टिक्स में तब्दीली आई है, सिर्फ उनके टैक्टिक्स बदल गए हैं। पहले वो मीडिया को इतना डील करना उनको नहीं आता था, उनको प्रोपेगेंडे का इतना पता नहीं था, लेकिन पिछले 8-10 साल में उन्होंने काफ़ी सीख लिया है। तो आप देखें कि अब सिर्फ ये तब्दीली आई है कि पहले वो कैमरे के सामने नहीं आते थे, अब वो कैमरे के सामने आ जाते हैं। पहले वो फीमेल्स के साथ बात नहीं करते थे, अब वो उनके साथ बात भी कर लेते हैं। लेकिन जो डेमोक्रेसी, जो लोकतंत्र का मसला है, उस पर उनकी अभी तक वही राय है जो पहले वाली थी। और जो मेरी इंफॉर्मेशन है कि वो अफगानिस्तान में एक पॉलिटिकल सेटलमेंट के लिए तैयार हैं। अपने जो
ओपोनेंट्स हैं उनके साथ बातचीत करने के लिए तैयार हैं, नई गवर्नमेंट में तमाम एथनिक माइनॉरिटीज को शामिल करने के लिए तैयार हैं, मीडिया को फ्रीडम देने के लिए भी तैयार हैं, बट डेमोक्रेसी पे अभी तक उनकी जो पोजीशन है वो क्लियर नहीं है। और वो अफगानिस्तान की पार्लियामेंट की बिल्डिंग जो इंडिया ने गिफ्ट की थी अफगानिस्तान को, तो ये क्लियर नहीं है कि वो जो पार्लियामेंट की बिल्डिंग है काबुल में, वो दोबारा कभी उसमें कोई नई पार्लियामेंट बैठेगी या नहीं बैठेगी। ঈশানীদি, আপনার কাছে এই জায়গাটায় রাখবো যেখানে আহমেদ মীরের বক্তব্য, তিনি তার সাফ পর্যবেক্ষণ যে এরা যতটা এদের মতাদর্শের কোনো পরিবর্তন হয়নি, ট্যাকটিক্সের বদল হয়েছে। আপনার কি মনে হয়? একদম ঠিক। আমি একটু আগেই তো আমি আপনাকে বললাম যে তারা কিন্তু তাদের শরিয়া লয়ের কাছ থেকে তারা সেই জায়গাটার থেকে তারা কিন্তু সরছেন না, কিন্তু কি করার চেষ্টা করছে তারা তাদের যে পদ্ধতিতে, যে কায়দায় এবং যে আমরা বলি যে বর্বরতার সঙ্গে আগের জমানায় তারা শাসন করে গেছে, সেই শাসনটার মধ্যে একটা বলতে পারেন আদিম ভাব ছিল। সেই ভাবটার থেকে তারা বেরিয়ে এসে আন্তর্জাতিক সমাজের যে আদব কায়দাগুলি আছে এবং একটা প্রশাসন চালানোর জন্যে যে মিনিমাল যে ব্যবস্থাগুলি বা যে শর্তগুলিকে পূরণ করার দরকার হয় গ্রহণযোগ্যতার দিক থেকে, সেইটা করার চেষ্টা করছে। এবং সেই জন্যেই তারা মিডিয়ার সম্মুখে আসছে, বা মহিলাদের অন্তত মুখে এই অবধি বলা হয়েছে যে তারা করবেন, তারা যোগাযোগ রাখবেন, তারা তাদেরকে সামান্য কিছু অধিকার হয়তো দেবে, খানিকটা তারা উদারতা দেবে, কিন্তু শরিয়া লয়ের পরিসরের মধ্যে। এবং শরিয়া লয়ের সঙ্গে গণতন্ত্রের যে কোনো ধরনের আমি বলবো সম্পর্ক আছে, এই ধরনের তো প্রমাণ আমরা কোথাও পাইনি। ইনফ্যাক্ট তাই জন্যেই তো যে আগের যে ব্যবস্থাগুলো ছিল, যেগুলো নির্বাচিত ব্যবস্থা, যেখানে গণতন্ত্র সকল গণতন্ত্র এসেছিল, সেইগুলোকে তারা প্রত্যাখ্যান করার জন্য এবং সেইগুলোর বিকল্প হিসেবেই আবার শরিয়া লকে পুনঃস্থাপন করারই একটা ব্যবস্থা। আর এই জায়গাতে ভারতেরও নজর রয়েছে। আজকে রাজনাথ সিংও একটি বক্তব্য তিনি দিয়েছেন যে নজর রয়েছে আফগানিস্তানের ওপরে এবং প্রয়োজন হলে স্ট্র্যাটেজি যেগুলো রয়েছে সেগুলোর বদল করা হবে। রাজনাথ সিং নাম না করে কার্যত হুমকিও দিয়েছেন পাকিস্তানকে যে কোনোভাবেই কোনো সন্ত্রাসবাদ অ্যাক্টিভিটিসকে বরদাস্ত করা হবে না। কি বলেছেন শুনুন। भारत की नेशनल सिक्योरिटी से कोई समझौता नहीं होगा, यह भारतवासियों के अंदर भी भरोसा और विश्वास पैदा हुआ है, और यह विश्वास धीरे धीरे लगातार मजबूती होता चला जा रहा है कि भारत अपनी जमीन पर तो आतंक का खात्मा करेगा, जरूरत पड़ने पर यदि दूसरे की जमीन पर भी जाकर आतंक का खात्मा करने की जरूरत पड़ेगी तो भारत उसमें पीछे नहीं रहेगा। हम अपने जमीन से भी वार कर सकते हैं और जरूरत पड़ी उसकी जमीन पर भी हम वार कर सकते हैं। यह क्षमता भारत के अंदर पैदा हुई है। এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আরো আলোচনা করব, সঙ্গে থাকুন। অস্থির কাবুল কোন দিকে মোড় নিচ্ছে নতুন পরিস্থিতি। 27শে অগস্ট ক্রসফায়ার অনুষ্ঠানে পাক সাংবাদিক হামিদ মীরের সঙ্গে কথা বলেছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। শুনুন কি বলেছিলেন। शुरू में सरासरि चले जब हामिद मीरेर काছে। हामिद जी, आप हमें बताइए, अभी अफगानिस्तान का जो स्थिति है ये सिक्योरिटी एस्पेक्ट से कितना डेंजरस आप मानते हैं? देखिए, तालिबान ने काबुल पर कब्जा तो कर लिया है, लेकिन इस वक्त अफगानिस्तान में काफ़ी एक अनसर्टेनिटी की सिचुएशन है और सिक्योरिटी की सूरत हाल अच्छी नहीं है। और इसीलिए तालिबान जो है वो ये समझते हैं कि अगर कोई जर्नलिस्ट जो है वो अफगानिस्तान में आता है तो पहले वो हमें बताए ताकि हम उसकी सिक्योरिटी का बंदोबस्त कर सकें। तो इस सिचुएशन के लिए आप किसको जिम्मेदार मानते हैं? देखिए, ये जो सिचुएशन है, वैसे तो जो पिछले साल दोहा में पीस एग्रीमेंट हुआ था अमेरिका और तालिबान के दरमियान, उसके तहत तो अफगानिस्तान में 31 अगस्त तक अमेरिकी फौज जो है उसने रहना था और उसने चले जाना था। लेकिन फिर आप देखें कि जो अगस्त के सेकंड वीक से जो हालात बनना शुरू हुए तो उसमें एक अनसर्टेनिटी थी, डिसइंफॉर्मेशन थी, और सबसे बड़ी बात यह है कि अफगानिस्तान में मीडिया जो है वो फ्री नहीं था, मीडिया पर बड़ी पाबंदियां थी, मीडिया सही चीज रिपोर्ट नहीं कर सकता था। उसकी वजह से डिसइंफॉर्मेशन फैली, अनसर्टेनिटी फैली, और उस डिसइंफॉर्मेशन और अनसर्टेनिटी का सबसे ज्यादा नुकसान प्रेसिडेंट अशरफ गनी को हुआ। जब वो खबरें फैली तालिबान जो है
वो अफगानिस्तान के अंदर दाखिल हो रहे हैं। तालिबान दोहा में बैठ के कह रहे थे हम दाखिल नहीं हो रहे हैं। तो फिर प्रेसिडेंट गनी साहब परेशान हो गए, उन्होंने फैसला किया मैं भाग जाऊंगा, वो भाग गए। तो उनके भागने से सूरत हाल जो है वो खराब हुई। तो अगर प्रेसिडेंट अशरफ गनी ने अफगानिस्तान में मीडिया पर पाबंदियां ना लगाई होती, अनसर्टेनिटी ना होती, फ्री मीडिया होता, तो शायद डिसइंफॉर्मेशन नहीं फैलती। मैं समझता हूँ अशरफ गनी साहब भाग गए। अब तो अमेरिकन प्रेसिडेंट जो बाइडेन भी उन्हीं को ब्लेम कर रहे हैं और बाकी सब लोग भी उन्हीं को ब्लेम कर रहे हैं। और तालिबान जो है वो कोशिश कर रहे हैं कि जी वो साबित करेंगे वो बड़े मासूम हैं, दे आर वेरी इनोसेंट। बट ऐसी सिचुएशन मेरा ख्याल है बननी ही थी, क्योंकि अशरफ गनी साहब जो हैं वो अगर खड़े रहते तो शायद ऐसी सिचुएशन ना बनती। अगर वो काबुल से ना भागते तो शायद ऐसी सिचुएशन ना बनती, लेकिन उनके भागने से सूरत हाल खराब हुई। हमें जी पिछले कई दिनों से तालिबान ने ये मैसेज देने का कोशिश कर रहे हैं कि तालिबान 2.0 इज डिफरेंट फ्रॉम देयर प्रीवियस वर्जन दैट वी सॉ सम 2 decades बैक, बट इन रियलिटी डू यू रियली फाइंड सो? देखिए, ये एक मुश्किल सवाल है, इसलिए कि तालिबान के जो इस वक्त उनके जो कमांडर हैं, उनके जो सुप्रीम हेड हैं मुल्ला हैबतुल्लाह अखुंज़ादा, वो तो मुल्ला उमर के बहुत करीबी साथी हैं। और उसके बाद जो उनके डिप्टी हैं मुल्ला अब्दुल गनी ब्रादर, वो भी मुल्ला उमर के बड़े करीबी साथी हैं। तो ये दोनों तो जो हैं ये अपनी जो पुरानी आइडियोलॉजी है ये उसके साथ ही खड़े हैं। तालिबान जो है उनकी आइडियोलॉजी में कोई तब्दीली नहीं आई है, उनके टैक्टिक्स में तब्दीली आई है, सिर्फ उनके टैक्टिक्स बदल गए हैं। पहले वो मीडिया को इतना डील करना उनको नहीं आता था, उनको प्रोपेगेंडे का इतना पता नहीं था, लेकिन पिछले 8-10 साल में उन्होंने काफ़ी सीख लिया है। तो आप देखें कि अब सिर्फ ये तब्दीली आई है कि पहले वो कैमरे के सामने नहीं आते थे, अब वो कैमरे के सामने आ जाते हैं। पहले वो फीमेल्स के साथ बात नहीं करते थे, अब वो उनके साथ बात भी कर लेते हैं। लेकिन जो डेमोक्रेसी, जो लोकतंत्र का मसला है, उस पर उनकी अभी तक वही राय है जो पहले वाली थी। और जो मेरी इंफॉर्मेशन है कि वो अफगानिस्तान में एक पॉलिटिकल सेटलमेंट के लिए तैयार हैं, अपने जो ओपोनेंट्स हैं उनके साथ बातचीत करने के लिए तैयार हैं, नई गवर्नमेंट में तमाम एथनिक माइनॉरिटीज़ को शामिल करने के लिए तैयार हैं, मीडिया को फ्रीडम देने के लिए भी तैयार हैं। बट डेमोक्रेसी पे अभी तक उनकी जो पोजीशन है वो क्लियर नहीं है। और वो अफगानिस्तान की पार्लियामेंट की बिल्डिंग जो इंडिया ने गिफ्ट की थी अफगानिस्तान को, तो ये क्लियर नहीं है कि वो जो पार्लियामेंट की बिल्डिंग है काबुल में, वो दोबारा कभी उसमें कोई नई पार्लियामेंट बैठेगी या नहीं बैठेगी। हामिद जी, तालिबान के साथ इस्लामाबाद का रिश्ता आप कैसे डिस्क्राइब करना चाहेंगे? अफगान तालिबान पाकिस्तान के साथ अच्छे ताल्लुकात रखना चाहते हैं। वो उनके चाइना के साथ भी ताल्लुकात अच्छे हैं, उनके ईरान के साथ भी अच्छे ताल्लुकात हैं, रशिया के साथ भी अच्छे ताल्लुकात हैं। तो मेरा ये ख्याल है कि आने वाले दिनों में अफगान तालिबान ये साबित करने की कोशिश करेंगे कि इस रीजन के तमाम कंट्रीज के साथ उनके फ्रेंडली रिलेशनशिप हैं। हाँ, क्योंकि पाकिस्तान में 3 मिलियन से ज़्यादा अफगान रिफ्यूजीज रहते हैं। बहुत से जो अफगान लीडर हैं, जो तालिबान के लीडर हैं, उनकी फैमिलीज जो हैं वो अभी तक पाकिस्तान में हैं। लेकिन तालिबान को पता है कि ये उनके इंटरेस्ट में नहीं है कि उनको पाकिस्तान की प्रॉक्सी समझा जाए, लिहाजा वो पाकिस्तान के साथ वैसे ही ताल्लुकात रखेंगे जैसे कि रीजन के बाकी कंट्रीज के साथ। लेकिन हमें जी इस मौके पे क्या जो एंटी इंडियन आउटफिट्स है, लश्कर, जैश, ये लोग अफगानिस्तान को सेफ हेवन बना पाएंगे? अफगानिस्तान में आपको ये समझने की जरूरत है कि अफगान तालिबान की एक्सेप्टेबिलिटी क्यों है ईरान के लिए, रशिया के लिए, चाइना के लिए, क्यों? व्हाई? द रीजन इज आईसिस, द रीजन इज दाइश, बिकॉज चाइना, रशिया और ईरान ये सारे समझते हैं कि दाइश जो है यानी आईसिस इज अ बिगर थ्रेट देन तालिबान, और इनका एक इंटरनेशनल एजेंडा है, तालिबान का इंटरनेशनल एजेंडा नहीं है। लिहाजा रशिया और ईरान पिछले काफी अरसे से अफगान तालिबान को पैसा भी दे रहे हैं, वेपन्स भी दे रहे हैं, सपोर्ट भी दे रहे हैं, और उनका ये ख्याल है कि ये दाइश के साथ लड़ेंगे, दाइश को रोकेंगे तो दाइश जो है ना चाइना में दाखिल हो सकेगी, ना सेंट्रल एशियन स्टेट्स की तरफ जाएगी,
ना ईरान की तरफ जाएगी। हमें जी एक बात बताइए, कल का जो बम धमाका वो क्या ये साबित नहीं कर रहा है कि अफगानिस्तान हैज ऑलरेडी बिकम अ टेरर हब? कल का जो वाकया है उसने तालिबान को और अमेरिका को वो एक पेज पे इसलिए ले आए हैं कि दोनों के लोग मारे गए हैं, तालिबान भी मारे गए हैं, अमेरिकन भी मारे गए हैं। तो अब ये दोनों मिलकर कोशिश करेंगे कि दाइश को मारें। इसका फायदा हुआ है अफगान तालिबान को। जो कल का वाकया है इससे अफगान तालिबान को ये फायदा हुआ है कि पहले तो रशिया, ईरान, चाइना, पाकिस्तान ये कंट्रीज उसको सपोर्ट कर रहे थे। अमेरिका ने सिर्फ उसके साथ एक एग्रीमेंट किया हुआ था। कल के बाद से अब अमेरिका भी उनके साथ खड़ा हो जाएगा, बाकी इंटरनेशनल कम्युनिटी भी इनके साथ खड़ी होगी। इसका फायदा तालिबान को होगा, नुकसान दाइश को। हमें जी मेरी आखिरी सवाल आपसे, आप क्या सोचते हैं कि इंटरनेशनल कम्युनिटी को क्या तालिबान के साथ एंगेज करना चाहिए? जो अमेरिकन प्रेसिडेंट है जो बाइडेन, उनकी बातों से तो यही लग रहा है कि वो तालिबान को एंगेज करना चाह रहे हैं। इसीलिए उन्होंने कुछ दिन पहले जो CIA के हेड हैं उनको काबुल भेजा, उनकी मुल्ला अब्दुल गनी ब्रदर से बातचीत भी हुई। लेकिन देखें कि मैं भी ये समझता हूं कि तालिबान को एंगेज करना चाहिए, बट इसके साथ ही साथ तालिबान ने कुछ प्रोमिसेस किए हैं, कुछ उन्होंने बातें की हैं। जो पहली प्रेस कॉन्फ्रेंस थी ज़बीला मुजाहिद की, फिर दूसरी प्रेस कॉन्फ्रेंस थी, उसमें उन्होंने बहुत सी बातें की। नंबर 1, उन्होंने कहा कि अफगानिस्तान में मीडिया फ्री होगा। उन्होंने कहा कि अफगानिस्तान में जो फीमेल्स हैं उन पर कोई पाबंदी नहीं लगाई जाएगी। लेकिन उनकी प्रेस कॉन्फ्रेंस के बाद बहुत से जर्नलिस्ट जो है उनको अफगानिस्तान में पकड़ा गया, कुछ को अटैक किया गया। अभी कल एक पाकिस्तानी जर्नलिस्ट हैं अब्दुल मतीन अचकज़ई, उनको कंधार से गिरफ्तार किया गया, उनको आज छोड़ा गया है। इसी तरह बहुत सी जो फीमेल एंकर्स हैं मुख्तलिफ अफगानिस्तान के TV चैनल्स में, पहले तो अफगान तालिबान ने कहा कि इनको काम करने की आज़ादी है, फिर उनको रोक दिया, फिर कहा कि नहीं अभी सिक्योरिटी सिचुएशन ठीक नहीं है। तो मैं समझता हूं कि अफगान तालिबान जो है जो कह रहे हैं, जो बातें वो TV पे कहते हैं, मीडिया के सामने कहते हैं, उस पर उनको अमल दरामद भी करना पड़ेगा। और सबसे बड़ी बात यह है कि उनको ये प्रूव करना होगा कि अफगानिस्तान विल नॉट बिकम अ हेवन फॉर द डिफरेंट टेररिस्ट आउटफिट्स। वो तमाम टेररिस्ट आउटफिट्स जिनसे कि पाकिस्तान को खतरा है, इंडिया को खतरा है, उज़्बेकिस्तान को, चाइना को, ईरान को और रीजन के मुख्तलिफ कंट्रीज को। तो ये 2 बड़े चैलेंजेस हैं। नंबर 1, अफगान तालिबान को सिक्योरिटी कंसर्न्स एड्रेस करने हैं रीजन के तमाम कंट्रीज के, और दूसरा जो प्रॉमिसेस कर रहे हैं उन पर अमल दरामद करना। থ্যাংক ইউ সো মাচ হামিদ জি ফর জয়নিং আস। হামিদ মীর প্রখ্যাত সাংবাদিক, পাকিস্তান থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। হামিদ মীর, আবারও জানিয়ে রাখি, হামিদ মীর সেই সাংবাদিক যিনি 9/11 টেরর অ্যাটাকের পর একমাত্র সাংবাদিক যিনি ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং তার নিজের ওপর 2012 এবং 2014 দুবার প্রাণঘাতী হামলা হয়। হামিদ মীর আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমরা এই নিয়ে আলোচনা করব কারণ এই পর্যবেক্ষণ পাক সাংবাদিকের যে পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আমরা আলোচনা এগোবো যে কোন পথে কাবুল যেতে চলেছে, আর একই সঙ্গে কিভাবে ভারত তার স্ট্র্যাটেজি বা কূটনৈতিক পদক্ষেপ নিতে চলেছে, সামরিকভাবেই বা কিভাবে ভাবছে, এই নিয়ে আলোচনা করবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কর্নেল রায়, আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে ভারতের স্ট্র্যাটেজি সেক্ষেত্রে কি হতে পারে, কারণ কাবুলে একের পর এক যে উত্তপ্ত পরিস্থিতি, রক্তস্নান হচ্ছে, একাধিক সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন সেখানে আশ্রয় পাচ্ছে বা গজিয়ে উঠছে, ভারতের সামরিক স্ট্র্যাটেজি কি হতে পারে? তার আগে আমি একটু, যেহেতু ডিসকাশনের মধ্যে আছে, হামিদ মীরের যে ইন্টারভিউ খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ হলো, কিন্তু মেন ইস্যু থেকে কিন্তু হামিদ মীর সরে গেল। হামিদ মীর অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক। উনি জানেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বা ISI এর বিরুদ্ধে যদি কিছু বলে সে কিন্তু ভুক্তভোগী হয়েছে। ওটা ডিটেল আমি বলতে চাই না। হামিদ মীরের অফিসকে একবার উনি পাকিস্তান আর্মির এগেনস্টে কিছু বলেছিল। His office was destroyed by Pakistan Army. সিভিল ড্রেসে সৈন্য গিয়ে তার অফিসকে ডিস্ট্রয় করে দিয়েছিল। Twice his life was in danger. In করাচি থেকে কোথার থেকে যাচ্ছিল, he was attacked, none by the Pakistan Army people. আমি ওই ডিটেলে যেতে চাই না, কিন্তু মেন ইস্যু যেটা আমি বলতে চাই, আফগানিস্তানে যে কোনো সরকারই আসুক, সেই সরকার পাকিস্তানের ইনফ্লুয়েন্স ছাড়া
সেখানে টিকতেও পারবে না, গঠিতও হতে পারবে না। এটা কিন্তু ইতিহাস বলে। কেন আমরা ইতিহাস থেকে সরে যাচ্ছি? কেন আমরা পাকিস্তানকে এর মধ্যে আনছি না? পাকিস্তান তার মানে ভারত পাকিস্তানের না, যে এবার আমি সম্পর্ক বলছি হয়ে ভারত রয়েছে। পাকিস্তানের ভেতরে নিয়ে আসবো। পাকিস্তান তার সাহায্যে, মানে আমেরিকার সাহায্যে একবার রাশিয়াকে পরাস্ত করলো। এরপর আমরা দেখলাম পাকিস্তান আবার আমেরিকাকে পরাস্ত করলো। আফগানিস্তানে যে মুভমেন্টগুলো হয়েছে সেই মুভমেন্টগুলোর মেন মাথা হচ্ছে পাকিস্তান। এবারে আপনার প্রশ্নে আমি আসি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কি স্ট্র্যাটেজি হবে? আজকে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের কথায় ইট ইজ এ মেসেজ হুইচ ইজ বিন গিভেন। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ গেছে। আমি তার একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু ভারতবর্ষ টেররিস্টদের সম্বন্ধে, যদিও আমরা বলছি টেররিস্টদের আমরা নো টলারেন্স টুয়ার্ড দি টেররিস্ট অ্যান্ড অল, আমরা দেখলেই মারবো ইত্যাদি করে গেছি, কিন্তু আমাদের একটা প্যাসিভিটি ছিল। উদাহরণ হচ্ছে, প্রথমে হলো উরি, আমাদের 17 জন সৈনিক সেখানে পাকিস্তানি টেররিস্টরা এসে মেরে গেল। তারপর আমরা অ্যাক্টিভ অ্যাকশন নিলাম, যে সার্জিক্যাল স্ট্রাইক। তারপর হলো কোথায়? পুলওয়ামা। পুলওয়ামাতে 43 পিপল গট কিল্ড বাই পাকিস্তানি টেররিস্ট। তারপর আমরা অ্যাকশন নিলাম, বালাকোট করলাম। কিন্তু এবারে একদম ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি ভারতবর্ষের কি স্ট্র্যাটেজি। উই উইল বি প্রোঅ্যাক্টিভ। এই যে বললাম যে বাইডেনের কাছে খবর যদি ছিল যে অ্যাটাক হবে, কোথার থেকে অ্যাটাক হবে, কি অ্যাটাক হবে, প্রিএম্প্ট করা উচিত ছিল। সো উই হ্যাভ টেকেন এ পলিসি যে ভারতবর্ষের ওপরে যে কোনো জায়গায় যদি কোনো টেররিস্ট আক্রমণ হয়, সেই আক্রমণের আগেই we will find out from where আক্রমণ is coming, and if required ওই বাইরের থেকেই আসবে, আমরা সেই দেশের মধ্যে গিয়ে স্ট্রাইক করব, অর্থাৎ terrorist-দের শেষ ইন্টেলিজেন্স করব। এইটাই আরো আমাদের শক্তপোক্ত strategy। করতে হবে আপনি বলছেন। ঈশানী নস্কর আমাদের সঙ্গে রয়েছেন। ঈশানীদি, আপনার কি মনে হয় শুধু তো সামরিক দিক নয়, কূটনৈতিক পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানই বারবার এই জায়গাকে খুব নড়িয়ে দিয়েছে বা নাড়িয়ে দিয়েছে বলা যায়। ভারতের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, অন্তত এখন যা পরিস্থিতি এগোচ্ছে কাবুলে? দেখুন, আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত ভালো। বিগত 20 বছরের মধ্যে আমরা দেখেছি যে আমরা সেখানে তাদের পুনর্নির্মাণ কার্যে নানাভাবে তাদেরকে আমরা সাহায্য করেছি। আমরা কোনো সামরিক উপস্থিতিতে বিশ্বাস করি না এবং আজও করব না, কারণ পশ্চিমীরা যে ভুলটা করেছেন, বারবার সেখানে বুটস অন দ্য গ্রাউন্ড পাঠিয়ে যে তারা যে ধরনের শিক্ষা পেয়েছে এবং কার্যত রণভঙ্গ দিয়ে তারা চলে যাচ্ছে, সেই পরিস্থিতিতে আমরা কোনোদিনই সেখানে সামরিক উপস্থিতিতে বিশ্বাস করি না। কিন্তু কূটনৈতিকভাবে আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো, এবং এই যে সম্পর্ক আমরা ভালো করেছি এবং আমরা প্রচুর ইনভেস্টমেন্টও করেছি, সেখানে আমাদের প্রায় $1 ট্রিলিয়ন প্রজেক্টস আছে। সেই পরিস্থিতিতে আমরা নিশ্চয়ই চাইব যে আফগানিস্তানের সঙ্গে যে সম্পর্কটা সেটা ভেঙে না যাক, এবং এটা আরও এই জন্য প্রয়োজন যে যেহেতু পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কে যে প্রচণ্ড জটিলতা রয়েছে, আমরা জানি নেগেটিভ। আমি আজকেই পড়ছিলাম যে পাকিস্তানের জনৈক প্রতিনিধি বলেছে যে ভারত চেষ্টা করবে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তালিবানের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমাদের ক্ষতি করার। কাজে এই একটা চক্রান্ত কিন্তু তাদের মাথাতে ঘুরছে। ফলে আমাদের আফগানিস্তানের যে প্রশাসন আসুক না কেন, তাদের সঙ্গে আমাদেরকে একটা সম্পর্ক স্থাপন করতেই হবে। আন্তর্জাতিক সম্পর্কে মাথায় রাখতে হবে এবং কূটনৈতিক ক্ষেত্র থেকেও মাথায় রাখতে হবে কোনো স্থায়ী বন্ধু নেই, কোনো স্থায়ী শত্রু নেই। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের সমীকরণটা এতটাই জটিল যে আমাদের বন্ধুত্বের জায়গাটা হবার কোনো অবকাশই নেই, সেই জায়গাটা পাকিস্তান দেবেও না। খুব সতর্ক এবং সচেতন পদক্ষেপ করতে হবে। স্বাভাবিকভাবে আমাদের আফগানিস্তানের সঙ্গে সম্পর্কটাকে যেন তেন প্রকারে আমরা যেন এই দৌড়ের মধ্যে পিছিয়ে না যাই। ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস ইনফর্মাল ডিপ্লোমেসি করতেই হবে, করবার দরকার আছে। আমরা মনে করি তালিবানের থেকে আমার মনে হয়েছে যে দাইশের আক্রমণ বা দাইশের আতঙ্কটা অনেক বেশি বড়, কাজে সেই জায়গাটার থেকে করতে হবে। জল মেপে এগোতেই হবে ভারতকে, সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। আজকে কোন পথে কাবুল এগিয়ে যাচ্ছে সেদিকে অবশ্যই নজর থাকছে। ভারতের নিরাপত্তা, গোটা বিশ্বের নিরাপত্তা, ভারতের সঙ্গে দেশের এবং আফগানিস্তানের অন্যান্য দেশের সম্পর্ক কিভাবে এগোবে, এই দিকে অবশ্যই নজর থাকবে। এখন এ পর্যন্তই। সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।